বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আজকে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হলো ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, যেখানে বইটির দ্বিতীয় পত্রের নাম হলো ব্যাংকিং ও বিমা। আর তোমরা প্রথম পত্রে জেনে এসেছো বইটির নাম হলো ফিনান্স, যার বাংলা হচ্ছে অর্থ সংস্থান। তাহলে আমরা আজকের যে বিষয়ের যে অংশটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা বইটির দ্বিতীয় পত্রের আলোচনা করব। দ্বিতীয় পত্রের নাম হলো ব্যাংকিং ও বিমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বইটিতে তিনটি পার্ট আছে, ফিনান্স, ব্যাংকিং, বিমা। যার প্রথম অংশ ফিনান্স, এটা প্রথম পত্রে আলোচনা হয়েছে। দ্বিতীয় পত্রে আলোচনা হয়েছে বাকি দুইটি অংশ, ব্যাংকিং ও বিমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পত্রের আলোচনা ব্যাংকিং এবং বিমা, এই দুইটি অংশ নিয়ে আলোচনা হয়েছে। আমরা আজকে ব্যাংকিং ও বিমা থেকে প্রথম যে অংশটা ব্যাংকিং, এই অংশের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করা হবে। কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায়, নাম থেকে যদি আমরা চিন্তা করি, কেন্দ্রীয় ব্যাংকের ইংলিশ টার্ম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। একটি দেশের বিভিন্ন ব্যাংক থাকে, বিভিন্ন ধরনের ব্যাংক থাকে, তার একটি ধরন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন ধরনের ব্যাংক, যেমন কেন্দ্রীয় ব্যাংক একটি বললাম, থাকতে পারে আরও এরকম বাণিজ্যিক ব্যাংক থাকবে, বিশেষায়িত ব্যাংক। এই ধরনের বিভিন্ন ধরনের ব্যাংকগুলোর একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এর ধারণা বা কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায়, তোমাদের অবশ্যই কিছু না কিছু ধারণা থাকতে পারে, নাও থাকতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায় একটু চিন্তা করে দেখো তো। আমরা এমনিতে নাম থেকে, যদি কেউ আগে থেকে পড়ালেখা নাও করে থাকে, এই ধরনের সংক্রান্ত যদি আলোচনা কোনো দিন নাও শুনে থাকে, তাও সে চেষ্টা করে বলবে এরকম যে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বলতে বোঝাইতে পারে এরকম যে কেন্দ্র থেকে যার অবস্থান, কেন্দ্র থেকে যার পরিচালনা, কেন্দ্রে যার অবস্থান, কেন্দ্রে অন্যান্য ব্যাংকগুলোর কেন্দ্রে যার অবস্থান, তাকে আমরা একদম সহজ কথায়, একদম শাব্দিক অর্থে বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক। কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি, বা তোমাদের মধ্য থেকে অনেকে এরকম উত্তর বলবে যে কেন্দ্রে অবস্থানকারী যে ব্যাংক, অন্যান্য ব্যাংকের কেন্দ্রে অবস্থানকারী মধ্যমণি প্রধান যে ব্যাংক, সেটাই হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম, বৈশিষ্ট্য ইত্যাদির ভিত্তিতে আমরা সংজ্ঞা যদি বলি বা যদি ধারণা ব্যাখ্যা করতে যাই, তাহলে হবে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যা অন্যান্য ব্যাংকের অভিভাবক, অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রণকারী, সরকারি মালিকানাধীন বা অন্যান্য মালিকানাধীন কিন্তু সরকারের নিয়ন্ত্রণাধীন একটি ব্যাংক প্রতিষ্ঠান, যা দেশের ব্যাংকিং নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এবং দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ ইত্যাদি সার্বিক কার্যক্রম করে থাকে যে ব্যাংক, তাকেই আমরা বলবো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংককে যদি আমরা আরও বিস্তারিত বলি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে নোট ও মুদ্রার একক প্রচলনকারী এবং মুদ্রা মান সংরক্ষণ করার একক
দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান বা ব্যাংক। সরকারের অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালনকারী একক ব্যাংক। আর কোনো ব্যাংক এই দায়িত্ব পালন করে থাকে না, কোনো দেশেই না। মুদ্রা বাজারের অভিভাবক বা মুদ্রা বাজারের নিয়ন্ত্রণকারী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যাংক। ঋণদান এর শেষ আশ্রয়স্থল হিসেবে দায়িত্ব পালনকারী, অর্থাৎ ঋণদান, এখানে ঋণদান এর শেষ আশ্রয়স্থল জনগণের ঋণদান এর না, জনগণের ঋণ পাওয়ার আশ্রয়স্থল না, এটা হচ্ছে অন্যান্য ব্যাংকের, দেশের যত ব্যাংক আছে তাদের ঋণ পাওয়ার, ঋণ প্রাপ্তির আশ্রয়স্থল যদি কোথাও না পায়, সব জায়গা থেকে তার ঋণ নেওয়া শেষ বা আশ্রয় নেওয়া শেষ, সর্বশেষ সে আশ্রয় পাবে কোথায়? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এই জন্য বলা হচ্ছে ঋণ দান এর শেষ আশ্রয়স্থল। দেশের ব্যাংক ব্যবস্থা এই ব্যাংকের নির্দেশনা ও নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। অর্থ ও ঋণের সরবরাহ কাম্য স্তরে রাখা এই ব্যাংকেরই দায়িত্ব। ব্যাংকিং জগতের নেতা হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান। ব্যাংকিং রাজত্বে এককভাবে শাসনকারী এবং আলো দানকারী, শক্তি যোগানকারী প্রতিষ্ঠান বা ব্যাংকিং প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে বলার চেষ্টা করি, বলবো জনগণের উদ্দেশ্যে, জনগণের কল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অনন্য প্রতিষ্ঠান, এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকেই বলবো কেন্দ্রীয় ব্যাংক। আমরা কেন্দ্রীয় ব্যাংকের ধারণা কিছুটা পেলাম। এবার আমরা কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী তোমাদের সিলেবাসের যে অংশটা, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তোমাদের সিলেবাসে কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারের আলোচ্য বিষয়গুলো কি, এগুলো একটু জানানোর চেষ্টা করি। কেন্দ্রীয় ব্যাংকের চ্যাপ্টারটিতে তোমাদের সিলেবাস এর আলোচ্য বিষয়গুলো হলো কেন্দ্রীয় ব্যাংকের আওতা, কেন্দ্রীয় ব্যাংকের পরিধি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক, তালিকাভুক্ত ব্যাংকসমূহের তত্ত্বাবধায়ন, নোট ইস্যুকরণ এবং অর্থের যোগান নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ, মুদ্রা বাজার তত্ত্বাবধায়ন, নিকাশ ঘর কার্যাবলী, নিকাশ ঘরের পদ্ধতি ও নিকাশ ঘরের গুরুত্ব, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টার থেকে জানতে হবে। তা আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ। এখানে আমি কিছু প্রধান যে পয়েন্টগুলো নিয়ে আসলাম, উল্লেখ করলাম। তাছাড়াও আরও কিছু পয়েন্ট আলোচনা করা যেতে পারে, আরও কিছু পয়েন্ট থেকে যায়। আমি প্রধান কয়েকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যগুলোর প্রথমটা আমি লিখেছি স্বতন্ত্র ব্যাংকিং প্রতিষ্ঠান। এই ব্যাংকিং প্রতিষ্ঠানটা হচ্ছে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের, যেই বৈশিষ্ট্য অন্য কোনো ব্যাংকের মাঝে অনুপস্থিত, অন্য কোনো ব্যাংকের মাঝে এই বৈশিষ্ট্য নাই, এরকম একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের, স্বতন্ত্র কার্যক্রমের একটি ব্যাংকিং প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এর দ্বিতীয় বৈশিষ্ট্য লিখেছি পৃথক আইনগত সত্তা, পৃথক আইনগত অস্তিত্ব। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, প্রত্যেকটি দেশেরই কেন্দ্রীয় ব্যাংক একটি আলাদা, একটি পৃথক আইন এর দ্বারা, পৃথক একটি আইনের বলে প্রতিষ্ঠা লাভ করে, যার কারণে এটা পৃথক আইনগত সত্তার অধিকারী। এই আইনের অধিকার বা এই আইন বলে আর কোনো প্রতিষ্ঠান, আর কোনো ব্যাংক প্রতিষ্ঠিত হয় না। এটা আলাদা একটা নিয়ম, আলাদা একটা আইনগত সত্ত্বাধিকার নিয়ে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান
এজন্য এটাকে বলা হয়, আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পৃথক আইনগত সত্তা। পরবর্তী পয়েন্ট আমি লিখেছি নোট ও মুদ্রার প্রচলনকারী। দেশের প্রত্যেকটি দেশেরই নোট এবং মুদ্রার প্রচলন করে থাকে একমাত্র প্রতিষ্ঠান, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো ব্যাংক, অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক, অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক বা কোনো ধরনের ব্যাংক এই কার্যক্রমটি করে থাকে না। আর কারো অধিকার নাই এই কার্যক্রম করার। একটি দেশের নোট প্রণয়ন করা, নোট প্রচলন করা এর একমাত্র দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। নোট এবং মুদ্রা এগুলো প্রচলন করে থাকে প্রত্যেকটা দেশেরই একটি ব্যাংক, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মালিকানার ধরন, কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা কেমন হবে আমি সংজ্ঞা বা ধারণার আলোচনায় কিছুটা বলে ফেলেছি। মালিকানা হতে পারে বিভিন্ন ধরনের, সেটা কি হতে পারে সরকারি, হতে পারে বেসরকারি, হতে পারে যৌথ মালিকানার ভিত্তিতে, হতে পারে বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়। আবার বলছি, মালিকানা, কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা হতে পারে সরকারি, হতে পারে বেসরকারি, হতে পারে যৌথ মালিকানা, হতে পারে বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়। তবে এক দেশে যে কোনো এক ধরনের মালিকানায় কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হবে। তবে মালিকানা যাই হোক না কেন, নিয়ন্ত্রণ থাকবে সরকারের। মালিকানা বেসরকারি হোক, মালিকানা যৌথ হোক, সরকারি বেসরকারি যৌথ হোক, মালিকানা বাণিজ্যিক ব্যাংকের অধীনে হোক, কিন্তু নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণকারী হবে, নিয়ন্ত্রণ করবে সরকার। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নামক যে বৈশিষ্ট্যটা, তার মূল ব্যাখ্যা হচ্ছে নিয়ন্ত্রণকারীকে সরকার। রিজার্ভ সংরক্ষণ, দেশের অন্যান্য যত বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য যত ব্যাংক আছে তাদেরকে এই কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত করে থাকে। এই তালিকার মধ্যে যাদের নাম আছে, যে ব্যাংকের নাম আছে, যে এরকম তালিকাভুক্ত ব্যাংকসমূহের কার্যক্রম শুরু করার, প্রত্যেকটি ব্যাংক তার কার্যক্রম শুরু করার সময় প্রারম্ভিক পর্যায়ে কিছু টাকা রিজার্ভ হিসেবে সংরক্ষণ করতে হয়। সেটা সংরক্ষণ করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংক ওই অন্যান্য ব্যাংকের রিজার্ভের সংরক্ষণকারী, ধরে রাখে, এটা তার অধীনে রেখে দেয়। সরকারের প্রয়োজনীয় নিয়ম নীতিমালায় এই রিজার্ভ সংরক্ষণটা পরিবর্তন হয়ে থাকে এবং সেটার নিয়ন্ত্রণকারী হবে কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তী আলোচনা হলো কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সরকারের ব্যাংক। প্রতিটি দেশেরই কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। সরকারের ব্যাংক কেন প্রয়োজন? সরকারের বিভিন্ন আর্থিক লেনদেন, আর্থিক কার্যক্রম এগুলি পরিচালনা করার জন্য, সরকারের অর্থ সংরক্ষণ করার জন্য, সরকারের তহবিল সংরক্ষণ করার জন্য, সরকারের তহবিল সরবরাহ করার জন্য ইত্যাদি বিভিন্ন আর্থিক কার্যক্রম, সরকারের ঋণ সংগ্রহ করা এবং সরকারের প্রতিনিধি হিসাবে, ব্যাংকিং প্রতিনিধি হিসেবে, আর্থিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার জন্য যে ব্যাংক নিয়োজিত হয়, যে ব্যাংক দায়িত্ব পালন করে থাকে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করা। এরকম আরও কিছু বৈশিষ্ট্য আছে, জাস্ট আমি পয়েন্টগুলো বলে দিতে পারি, আলোচনা করব না। এগুলো হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্যের সাথে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর পয়েন্টগুলো, কার্যাবলীর মূল আলোচনাগুলো, কার্যাবলীর
যে কথাগুলো মিলে যাবে ওইখানেও এরকম কথাগুলি পাওয়া যাবে। যেমন কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা মান সংরক্ষক, দেশের মুদ্রা মান সংরক্ষণকারী, মুদ্রার মান কাম্য স্তরে থাকা এর জন্য প্রচেষ্টা করে থাকে, কাজ করে থাকে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। অর্থ বাজারের অভিভাবক, দেশের অর্থ বাজারের মানি মার্কেট বা মুদ্রা বাজারের অভিভাবক বা প্রধান হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক, অন্যান্য ব্যাংকের হিসাব নিকাশ, অন্যান্য ব্যাংকের যাবতীয় ইতিহাস, যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করা, অন্যান্য ব্যাংকের অর্থ সংগ্রহ করা, অন্যান্য ব্যাংককে ঋণ প্রদান করা ইত্যাদি কার্যক্রম করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার এবং নিয়ন্ত্রক, নিয়ন্ত্রণও করে থাকে তাদেরকে বিভিন্ন ব্যাংকিং নীতিমালা পালন করতে বাধ্য করে, পালন করতে অবগত করে। এই জন্য এটাকে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংককে বলা যাবে অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রক। বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক, বৈদেশিক বিনিময় যেন দেশের অনুকূলে থাকে, দেশের প্রতিকূলে না যায়, দেশের পক্ষে থাকে, বিপক্ষে না যায়। এজন্য যে কার্যক্রম প্রয়োজন এই কার্যক্রমগুলো পদক্ষেপ গ্রহণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য বলা যায় কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক। ঋণের শেষ আশ্রয়স্থল, এটা আলোচনা হয়ে গেছে না, এখানে আলোচনা হয় নাই, সংজ্ঞায় আলোচনা হয়েছিল। ঋণের শেষ আশ্রয়স্থল, আবার বলছি, ঋণের শেষ আশ্রয়স্থল হচ্ছে ওই বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য যত জাতীয় ব্যাংক আছে ওই সব ব্যাংকের ঋণ গ্রহণ করার বিভিন্ন উৎসের পাশাপাশি সর্বশেষ আরেকটি আশ্রয়স্থল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য প্রতিষ্ঠান থেকে তার ঋণ গ্রহণ করা শেষ হয়ে গেল, আরও তার তহবিল প্রয়োজন, তখন আবার যাবে কোথায়? সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তারপরে আর কোনো উৎস নাই, এজন্য এটাকে বলা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংককে বলা হবে অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল। আচ্ছা, প্রাথমিক আলোচনার সময় কিছু কথা বাদ পড়ে গিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের ধারণার পরপর চিন্তা ছিল বলবো কেন্দ্রীয় ব্যাংকের কিছু উদাহরণ, কেন্দ্রীয় ব্যাংকের কিছু নাম, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি জানা আছে না তোমাদের? যেহেতু তুমি এসএসসি পর্যন্ত পড়ালেখা করে এখানে এসেছ, সেহেতু অবশ্যই তোমার শুনে থাকার কথা। যাই হোক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। সব দেশের নাম যেরকম দেশের নামের পর ব্যাংক বলে দিলেই হয়ে যাবে তাও না। যেমন যদি বলি ভারত বা ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ভারত ব্যাংক হবে না। সব দেশের নাম, সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম এভাবে রাখে নাই। এক এক দেশ তার স্বতন্ত্রভাবেই নাম রেখেছে। যেমন ইংল্যান্ডের বা যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো ব্যাংক অফ ইংল্যান্ড, উল্টে দিয়েছে। আমরা বলছি বাংলাদেশ ব্যাংক, তারা বলছে কি ব্যাংক অফ ইংল্যান্ড। আমরা বলতে পারতাম এরকম ব্যাংক অফ বাংলাদেশ, না, আমাদের বলা হয়েছে, নাম রাখা হয়েছে কি বাংলাদেশ ব্যাংক, আর তারা নাম রেখেছে এটার ব্যাংক অফ ইংল্যান্ড। এই ব্যাংকটি পৃথিবীর ইতিহাসে প্রথম কেন্দ্রীয় ব্যাংক 1694 সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। তাই এবং এটা প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় এই ব্যাংককে পৃথিবীর আদর্শ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ধরে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো ফেডারেল রিজার্ভ সিস্টেম। কোনো মিল পাচ্ছি না আমরা, ব্যাংকের শব্দটা এখানে আসতেছে না, বা দেশের নাম এর কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এখানে এই নামের সাথে। হতে পারে এরকম নাম তারা রেখেছে, তাদের কেন্দ্রীয় ব্যাংককে আমরা এভাবেই চিনতে হবে, এভাবেই ডাকতে হবে, ফেডারেল রিজার্ভ সিস্টেম। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইন্ডিয়া।
ব্যাংক অফ ইন্ডিয়া। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশ ব্যাংকের মালিকানা, আমরা জানি মালিকানা বিভিন্ন ধরনের হতে পারে, বৈশিষ্ট্য থেকে জেনেছি। তো বাংলাদেশ ব্যাংকের মালিকানার ধরন কেমন? সরকারি নাকি বেসরকারি নাকি বাণিজ্যিক ব্যাংকের আওতায় মালিকানাধীন? সরকারি। বাংলাদেশ ব্যাংকের মালিকানা সরকারি, আর নিয়ন্ত্রণকারী সকল দেশেরই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণকারী আমি বলেছি, ধরন যাই হোক না কেন নিয়ন্ত্রণকারী কে? সরকার। সকল দেশেরই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণকারী হচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের তেমনি বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণকারী হলো সরকার, মালিকানা সরকার। 100% মালিক হচ্ছেন বাংলাদেশ সরকার। তো আমরা কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক ধারণার পরপর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যগুলো জেনেছি। এবার আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে ধারণা নেব। কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, কি কাজ করে থাকে? আমরা এই পর্যন্ত আলোচনা থেকে জেনেছি কেন্দ্রীয় ব্যাংকের কি কাজ করে থাকে। মোটামুটি আমরা একটা ধারণা অলরেডি পেয়ে গেছি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে কয়েকটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কয়েকটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যেতে পারে, আলাদা আলাদাভাবে আলোচনা করা যেতে পারে। যেমন কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কিছু কার্যাবলী আছে, সরকারের ব্যাংক হিসেবে কিছু কার্যাবলী আছে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কিছু কার্যাবলী আছে, উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে কিছু উন্নয়নমূলক কার্যাবলী হিসেবে কিছু কার্যাবলী রয়েছে তার। আরও এই সব দৃষ্টিকোণ ছাড়া আরও দিক থেকে আরও অন্যান্য কিছু কার্যাবলী রয়েছে। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী প্রথমত এই কয়েকটা প্রকার বা এই কয়েকটা দৃষ্টিকোণ: সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, অন্যান্য ব্যাংক এর ব্যাংকার হিসেবে কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। তা আমরা এই কার্যাবলী সম্পর্কে আলোচনা শুনব। সবগুলো দৃষ্টিকোণের সবগুলো কার্যাবলী আজকে হয়তো আলোচনা সম্ভব নাও হতে পারে। আমরা যতটুকু সম্ভব আজকে শুনব। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, আমি আবার বলছি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বিভিন্ন দৃষ্টিকোণগুলো হচ্ছে: সাধারণ কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, সরকারের উন্নয়নমূলক কার্যাবলী, সরকারের কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। আমরা প্রথমেই আলোচনা করব সাধারণ কার্যাবলী। সাধারণত মানে কমন কিছু কার্যক্রম, কমন যে ফাংশনগুলি তারা করে থাকে, সাধারণ কার্যাবলী, সেগুলো কি হতে পারে? সাধারণ কার্যাবলীর প্রথম কার্যক্রম হলো নোট ও মুদ্রার প্রচলনকারী। আমরা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য আলোচনায় এই পয়েন্টটা নিয়ে এসেছিলাম, নোট ও মুদ্রার প্রচলনকারী। প্রত্যেকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের যে নোট থাকবে, যে মুদ্রা থাকবে, মানে বিনিময়ে যে দ্রব্য ব্যবহার করি আমরা বিনিময়ের জন্য, মুদ্রা, নোট, এছাড়া তো আমাদের জীবন অচল। তো এগুলি প্রচলন করবে, দেশে ছড়িয়ে দিবে, দেশে জনগণের হাতে পৌঁছে দিবে। প্রথমে কার হাতে থাকে? কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। কেন্দ্রীয় ব্যাংক নোট এবং মুদ্রা, দুই নামে বলতে যাচ্ছি আমরা বারবার। বিনিময় মাধ্যমের নাম আমরা বলতেছি নোট এবং মুদ্রা। নোট হচ্ছে
কাগজি যে মাধ্যমটা, কাগজের মাধ্যমে যে তৈরিকৃত যে মাধ্যম, বিনিময় মাধ্যম, সেটা হচ্ছে নোট। আর মুদ্রা হলো কাগজ ছাড়া অন্য কোনো উপাদান দ্বারা যে মাধ্যম, বিনিময় মাধ্যম, সেটাকে আমরা বলতেছি মুদ্রা। পয়সা যেটাকে বলি আমরা পয়সা, আমাদের দেশে এরকম মুদ্রা আছে 5 টাকা, কয়েন যেটাকে আর অন্য নামে বলতেছি আমরা কয়েন। বাংলাদেশে এরকম 5 টাকা, 2 টাকা, 1 টাকা, হ্যাঁ এই 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকার মুদ্রা রয়েছে, কয়েন রয়েছে। তো আমরা জানবো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো এটা, প্রধান কাজ হলো নোট ও মুদ্রার প্রচলন করা, জানলাম। তারপরে পয়েন্ট হচ্ছে মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা মান সংরক্ষণ। কোনো দেশের মুদ্রা মান কাম্য পর্যায়ে রাখা, ভালো পজিশনে রাখা, দেশের অনুকূলে রাখা, এর জন্য মুদ্রার মান সংরক্ষণ করার জন্য, ভালো রাখার জন্য যে বিভিন্ন কার্যক্রম, যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়, তার দায়িত্ব পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির সঙ্গে সঙ্গতি রেখে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে এবং বিদেশি মুদ্রার বিচারে বিদেশি মুদ্রার সাথে দেশীয় মুদ্রার মূল্যমানকে স্থিতিশীল এবং অনুকূল রাখতে সচেষ্ট থাকে এবং প্রয়োজনীয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। এটা ছিল মুদ্রামান সংরক্ষণের মূল কথা। পরবর্তী কার্যক্রম, সাধারণ কার্যাবলীর মধ্যে আছে ঋণ নিয়ন্ত্রণ। দেশের প্রয়োজনে ঋণকে নিয়ন্ত্রণে রাখতে হয়। ঋণ যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, ঋণ যদি বেশি হয়ে যায়, জনগণের হাতে বেশি টাকা চলে যাবে। ঋণের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে দেশে জনগণের হাতে টাকা বেশি হয়ে যাবে। আবার ঋণ যদি কম হয়ে যায় তাহলে দেশের জনগণের হাতে টাকা কমে যাবে। এরকম টাকা বেশি হয়ে যাওয়াও সমস্যা, টাকা কম থাকাও সমস্যা, যেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি, মুদ্রার সংকোচন। মুদ্রার সংকোচন আর মুদ্রাস্ফীতি। যদি মুদ্রা সংকোচের সৃষ্টি হয় তাও সমস্যা, অতিরিক্ত মুদ্রাস্ফীতিও সমস্যা। এটাকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা, কাম্য স্তরে রাখা, ভালো একটা অবস্থানে রাখা, এর জন্য কার্যক্রম পরিচালনা করতে হয়। এমনিতেই নিয়ন্ত্রিত হয়ে যাবে না, কিছু কৌশল, কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। যেই কার্যক্রমগুলি করার দায়িত্ব হচ্ছে কার? কেন্দ্রীয় ব্যাংকের। ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের, অন্য কোনো ব্যাংকের না। দেশের যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখার জন্য নিয়ন্ত্রণ কার্যাবলী করে থাকে। কে? কোন প্রতিষ্ঠান? কেন্দ্রীয় ব্যাংক। ইয়েস। তারপরে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। বিদেশের সাথে আমাদের অর্থের, মুদ্রার যে বিনিময় হয়ে থাকে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে, বিভিন্ন দেশের সাথে আমাদের যে বিনিময় হয়ে থাকে, এটা আমাদের অনুকূলে রাখা, আমাদের প্রতিকূলে যেন না হয়। এই কার্যক্রমে যারা যারা জড়িত থাকেন সবাইকে কেন্দ্রীয় ব্যাংক দেখভাল করা, তত্ত্বাবধান করা, তাদেরকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে বৈদেশিক বিনিময়টাকে নিয়ন্ত্রণ করা, এই সার্বিক কার্যক্রম কে করে থাকে? কেন্দ্রীয় ব্যাংক। বইয়ে বলেছে কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, মানে আমার কত টাকার বিনিময়ে $1 পাবো, সাধারণত 80 টাকা, 81 টাকা, 82 টাকা
এর বিনিময়ে আমরা $1 পেয়ে থাকি। এই যে $1 বিনিময়ে $1 বিপরীতে আমরা বাংলাদেশের কত টাকা বিনিময় করতে হবে, পরিশোধ করতে হবে। এই যে হার, এটাকে বলা হচ্ছে বিনিময় হার। এই বিনিময় হারটা দেশের অনুকূলে রাখার দায়িত্ব পালন করে থাকে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুকূলে রাখার স্বার্থে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার আগমন নির্গমন, আসা যাওয়া এবং ক্রয় বিক্রয়, বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় এগুলো নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য বৈদেশিক মুদ্রার লেনদেন সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বৈদেশিক মুদ্রার সাথে রিলেটেড সম্পৃক্ত যে প্রতিষ্ঠান, তাদের তত্ত্বাবধান করা, তাদেরকে নিয়ন্ত্রণে রাখা এর দায়িত্বের মধ্যে পড়ে। কার দায়িত্বের মধ্যে পড়ে? কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বের মধ্যে পড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করা ছাড়াও এই ব্যাংক রিজার্ভের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার জন্য বিভিন্ন চেষ্টা চালায়। তা আমরা জানলাম কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। মোটামুটি সাধারণ কার্যাবলীর যে প্রধান পয়েন্টগুলো, এগুলো আলোচনা শেষ। তারপরে আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা দৃষ্টিকোণ, যেমন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর আরেকটা দৃষ্টিকোণ, যেমন সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে। তো আমরা দেখব সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কি দায়িত্ব পালন করে থাকে, কি কি কাজ করে থাকে। সরকারের ব্যাংকার হিসেবে কার্যাবলী। সরকারের ব্যাংক হিসেবে অথবা ব্যাংকার হিসেবে, যাই বলো, সরকারের ব্যাংক হিসেবে বা সরকারের ব্যাংকার হিসেবে কার্যাবলী কি কি কাজ করে থাকে সরকারের ব্যাংক হয়ে। কেন্দ্রীয় ব্যাংক আমরা জানি সরকারের ব্যাংক, আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক সরকারের হিসাব নিয়ন্ত্রণকারী, সরকারের আর্থিক কার্যাবলী সম্পাদনকারী ব্যাংক প্রতিষ্ঠান। তাহলে সরকারের হয়ে কি কি কাজ করে কেন্দ্রীয় ব্যাংক? 1 নম্বর হচ্ছে তহবিল সংরক্ষণ। তহবিল সংরক্ষণ, আমি বলবো এটা সংগ্রহ এবং সংরক্ষণ, সংগ্রহ এবং সংরক্ষণ, সংগ্রহ ও সংরক্ষণ। শুধু যে সংরক্ষণ করে তা না, সরকারের তহবিল সংগ্রহ করে থাকে, সংরক্ষণও করে থাকে। সংগ্রহ কি জিনিস? তহবিল কি জিনিস? তহবিল হচ্ছে ফান্ড, অর্থ, সরকারের প্রয়োজনীয় মূলধন, প্রয়োজনীয় টাকা, সম্পদ, এগুলি সংগ্রহ করে। সংগ্রহ মানে কি? কালেকশন ইংলিশে, বা নিয়ে আসে, অন্যকে হাতে নিয়ে আসে, প্রতিষ্ঠানের আয়ত্তে নিয়ে আসে, এটা সংগ্রহ। তাহলে তহবিল সংগ্রহ করলো, সাথে সাথে সংরক্ষণ করে থাকে। শুধু যে সংগ্রহ করলো, পরবর্তী আর কিছু করলো না, দায়িত্ব নিল না, তা না। সংগ্রহ করে এগুলো ধরে রাখা, এগুলো প্রয়োজনীয় কার্যক্রমে ব্যবহার করা, বিভিন্ন পক্ষকে প্রদান করা, নিরাপত্তা দিয়ে রেখে দেওয়া নিজের কাছে, এবং সরকারের বিভিন্ন পক্ষকে পরিশোধ করা, প্রয়োজনে সরকারের নির্দেশক্রমে বিভিন্ন পক্ষকে এই তহবিল পরিশোধ করা ইত্যাদি কার্যক্রমকে বলা হচ্ছে সংরক্ষণ। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সরকারের তহবিল সংগ্রহ করে থাকে এবং সংরক্ষণ করে থাকে। পরবর্তী বলবো আর্থিক লেনদেন সম্পাদন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ থেকে, সরকারের হয়ে, সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে। সরকারের বিভিন্ন আর্থিক কার্যক্রম অর্থাৎ অর্থ প্রদান কার্যক্রম করে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক। বই কি বলেছে? আর্থিক লেনদেন সম্পাদন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে দেশে বিদেশে সকল আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে বা পক্ষে লেনদেন সম্পাদন করে, যার মধ্যে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় ইত্যাদিও অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা পরবর্তী কার্যাবলী বলতে পারি
সরকারের ব্যাংক হিসেবে যে কার্যাবলীগুলো করে থাকে, পরবর্তী কার্যক্রম বলতে পারি হিসাব সংরক্ষণ। সরকারের বিভিন্ন উৎস থেকে আয় কত হলো, বিভিন্ন খাতে ব্যয় কত হলো, সরকারের আয় ব্যয়ের এরকম হিসাব রাখা, সরকারের অর্থের আগমন নির্গমন, সরকারের আয় ব্যয় ইত্যাদি সার্বিক হিসাব রাখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি দায়িত্বের মধ্যে, প্রধান দায়িত্বের মধ্যে কি পেলাম? হিসাব রক্ষণ। কার হিসাব? সরকারের কার্যাবলীর, যেহেতু তাহলে সরকারের হিসাব রক্ষণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অন্য একটি প্রধান কাজ। এই ব্যাংক সরকারের পক্ষে আর্থিক লেনদেন, অর্থ জমা গ্রহণ, স্থানান্তর এর পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান ইত্যাদির হিসাব সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে বলতে পারি সরকারের ব্যাংক বা সরকারের ব্যাংকার হিসেবে কার্যাবলীর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা। বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা। বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশের সাথে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক রক্ষা করে, মানে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে, তাদের সাথে বিনিময় কার্যক্রম করে, তাদের সাথে আর্থিক বিভিন্ন কার্যক্রম করে থাকে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, গোষ্ঠী উন্নয়ন ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের সাথে, ইত্যাদি ব্যাংকের সাথে যোগাযোগ ও সম্পর্ক রক্ষা করে, যোগাযোগ এবং সম্পর্ক বজায় রাখে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সরকারের কার্যাবলী হিসেবে আরও যে কার্যাবলী আছে, সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি। সরকারের উপদেষ্টা সরকারকে বিভিন্ন বিষয় সম্পর্কে পরামর্শ দেওয়া, আর্থিক বিষয় সম্পর্কে সঠিক উপযুক্ত পরামর্শ দেওয়া। উপদেষ্টা বলতে উপদেশ দানকারী বা পরামর্শদাতা বলতে পারি। তারপরে প্রতিনিধিত্ব করা, সরকারের হয়ে কোনো পক্ষের সাথে কথা বলা, কার্যক্রম চালানো ইত্যাদি কার্যক্রম করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, সরকার কোনো আর্থিক নীতি উদ্ঘাটন করেছে বা ধারণা খুঁজে পেয়েছে বা ধারণা প্রতিষ্ঠা করেছে, এগুলি বাস্তবায়ন করার জন্য সরকার একা পারবে না বা সরকার নিজে থেকে দু একজন এসে করতে পারবে না। কে করবে? এই কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে আর্থিক নীতিসমূহ বাস্তবায়ন করে থাকে। এই ছিল কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি দৃষ্টিকোণ থেকে কার্যাবলী, সেটা হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে যে যে কার্যাবলী করে থাকে সেই কার্যাবলীগুলো আলোচনা করলাম। মোটামুটি এই কয়েকটি প্রধান কার্যক্রম ছিল সরকারের ব্যাংকার হিসেবে। আরও বাকি রয়ে গেল বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কি কি কাজ করে থাকে, তারপরে এগুলো ছাড়া আর কি কি কাজ করে থাকে, অন্যান্য কার্যাবলী কী কী আছে, সেইগুলো আমরা আজকে আর আলোচনা করতে পারছি না, সময় সংকলন হবে না। আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে বাকি কার্যাবলী সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করব। তোমরা ততদিন ভালো থাকো সেই প্রার্থনা করি আল্লাহর কাছে। করোনার মহামারীকালে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি সেই দোয়া প্রার্থনা করি, সেই দোয়া কামনা করি সবার কাছে। আমিও সবার জন্য দোয়া করি। আজকের ক্লাসে সময় দেওয়ার জন্য, আমার সাথে ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
এবং ক্লাসটি অন্যান্য বন্ধুদেরকে উপভোগ করার জন্য সহায়তা করতে তোমাদের প্রতি আহ্বান রইল। তোমরা যেভাবে পারো সহায়তা করা হতে পারে। তুমি তাকে এই ভিডিওটি ডাউনলোড করে শেয়ার করে দিতে পারো, কারণ তার হয়তো বা ইন্টারনেট ক্রয় করার মতো ক্ষমতা নাও থাকতে পারে, অথবা তাকে নিয়ে এক সময় এই ক্লাসটা উপভোগ করতে পারো অন্য এক সময়, অথবা সামর্থ্যবান কোনো বন্ধু শিক্ষার্থী সে হয়তো বা এই সময়ে কোনো কারণে ছিল না, তাকে শেয়ার করে দিতে পারো। বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করবে সেই আশা প্রত্যাশা করছি। সাথে সাথে পরবর্তী জীবন সুখী হোক, সুস্থ হোক, সেই প্রত্যাশা রেখে সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।